আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপ নিয়ে আমাদের আজকের এই ক্লাসে। সো ফটোশপের একদম শুরু থেকে আমরা মোটামুটি শেষ পর্যন্ত পর্যায়ক্রমে আমরা বিষয়গুলো শেখার চেষ্টা করব। সো আমাদের ফটোশপ নিয়ে জানতে গেলে আগে বুঝতে হবে ফটোশপ সফটওয়্যারটা আমরা কি ধরনের কাজে ব্যবহার করব, বা আমরা এজ এ গ্রাফিক ডিজাইনার আমরা যে সফটওয়্যার গুলো ব্যবহার করে থাকি। আমরা তিনটা সফটওয়্যার মূলত ব্যবহার করে থাকি। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে ইলাস্ট্রেটর, ফটোশপ এবং ইনডিজাইন এই তিনটা সফটওয়্যার আমাদের ধারণা থাকতে হবে। এই তিনটা সফটওয়্যার সম্পর্কে আমাদেরকে একটা ভালো দখল থাকতে হবে। অ্যাটলিস্ট আমরা যদি ইন মানে ইনডিজাইন সম্পর্কে ধারণা নাও থাকে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে একটা ভালো অবশ্যই আমাদেরকে দখল থাকতে হবে। এর বাইরে আমরা যখন মাল্টিপল ডিজাইন, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ডিজাইন, বিভিন্ন ধরনের বই ডিজাইন, এগুলোর ক্ষেত্রে তখন কিন্তু আমাদের মাল্টিপল ডকুমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনডিজাইন ইউজ করতে হবে। সো ওকে, এখন আমরা এই তিনটা সফটওয়্যার সম্পর্কে একটু যদি সংক্ষেপে জানি। আমরা সফটওয়্যার, আচ্ছা, দুইটা সফটওয়্যার সম্পর্কে আমরা জানবো। আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে এর আগে ক্লাস করেছি। ইলাস্ট্রেটরটা হচ্ছে আমাদের একটা ভেক্টর বেস একটা সফটওয়্যার। অর্থাৎ এইটাতে ভেক্টর বলতে আমরা কি বুঝাই, ইলাস্ট্রেটর থেকে ইলাস্ট্রেশন, অর্থাৎ আমরা যত বেশি টানাটানি করব এটা কিন্তু কি হবে না, ছিঁড়বে না বা ফাটবে না, বিষয়টা এরকম। কিন্তু এর ঠিক বিপরীত পাশে ফটোশপটা কাজ হয় হলো রাস্টার বেস। তো রাস্টার বেস বলতে কি বোঝায়, যে এইটাকে আমরা একটা পর্যায়ে যখন ছবিটাকে জুম করব বা ডিজাইনটাকে আমাদের জুম করব, তখন কিন্তু দেখা যাবে এটা ফেটে যাবে বা এটা পিক্সেল গুলোকে আমরা গুনতে পারবো। তো আসেন আগে আমাদের একটু জানি যে পিক্সেলটা কি। সো পিক্সেল সম্পর্কে আমাদের জানা দরকার। পিক্সেল সম্পর্কে একটু ধারণা নিলে আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপের এই যে পার্থক্যটা একটু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমরা ফটোশপ নিয়ে কাজ করব, আমরা কখন ফটোশপ ইউজ করব, কখন ইলাস্ট্রেটর ইউজ করব, কোন কাজে আমাদের ফটোশপ ইউজ করা উচিত, কোন কাজে ইলাস্ট্রেটর ইউজ করা উচিত, এই ধারণাটা এজ এ গ্রাফিক ডিজাইনার আমার কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো আসেন, পিক্সেল মানে কি। তো পিক্সেলটাকে যদি আমরা একটু চিন্তা করি, যে পিক্সেল হচ্ছে ডিজিটাল ইমেজ, অর্থাৎ হচ্ছে রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম একক, একদম ক্ষুদ্রতম একক। যেমন আমরা যদি বলি যে একটি পদার্থের ক্ষুদ্রতম একক কি, আমরা কিন্তু বলে থাকি যে অণু, তাই না? যে বা একদম ক্ষুদ্র যে একক গুলোকে আমরা বলে থাকি যে যেগুলো অনেকগুলো, যেমন আমরা যদি কি বলি যে পদার্থ কি দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এগুলো আমরা যারা সায়েন্সে পড়েছি বা যারা ছোটবেলায় পদার্থ সম্পর্কে অ্যাটলিস্ট আমরা পড়েছি, আমরা কিন্তু জানি যে যৌগিক পদার্থ কোনগুলো, কয়েকটা পদার্থ মিলে একসাথে নতুন যে পদার্থ তৈরি সেটা একটা যৌগিক পদার্থ। ঠিক এরকম ভাবে আহ, আ- আবার হলো যে অনেকগুলো কি বলবো, যে মৌলিক পদার্থ মিলে বা অনেকগুলো অণু মিলে কি হয়, একটা বড় ধরনের একটা পদার্থ তৈরি হয়। তো একই রকম ভাবে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও পিক্সেলটা হলো যে একদম আমাদের এই রাস্টার গ্রাফিক্স এর একদম ক্ষুদ্রতম একক। তো আমরা ফটোশপে এসেছি, আমরা যদি এখানে, তো ফটোশপটা আমরা কিভাবে ওপেন করেছি, জাস্ট হলো আমরা আমরা যদি রিস্টার্ট বাটনে যাই, এখান থেকে কিন্তু আমরা ফটোশপটা পাবো। যেহেতু 2023 আমরা ইউজ করতেছি অ্যাডোব ফটোশপ 2023। এর বাইরে যদি আপনারা আরেকটা আছে যাদের কম্পিউটারের কনফিগারেশন কম বা কম্পিউটার লোড নিতে পারে না, যাদের র্যাম কম, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পোর্টেবল একটা আছে, এই যে পিএস। এইটা আমাদের ওপেন করতে গেলে যখন আমরা ডাবল ক্লিক করব তখন আমাদের সামনে একটা মেসেজ দিবে প্রতিবারে, যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফ্রম অ্যান আননোন পাবলিশার, মানে এটা বারবার আমাদেরকে ইয়েস ক্লিক করে করে ওপেন করতে হবে। তো আমাদের যাদের লো রেজুলেশন কম্পিউটার, তারা আমরা সেটা ব্যবহার করতে পারি। তো আমি 2023 ওপেন করেছি ফটোশপের, এবং ইলাস্ট্রেটরটা আমার সামনে ওপেন আছে। আমরা দুইটা দিয়ে দেখবো যে আসলে পার্থক্যটা কি। তো আসেন, আমি যদি এখানে একটা ডিজাইনকে ওপেন করি, ফর এক্সাম্পল আমরা এই ছবিটাকে ওপেন করতেছি, আমরা এই ছবিটাকে ওপেন করি। আচ্ছা, তো ছবিটা যখন আমরা ওপেন করেছি, দেখেন এখানে কিছু বিষয় আছে। ছবিটাতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা কিন্তু ট্রান্সপারেন্ট। আমি যদি আপনাদেরকে এখন একটু দেখাই, এটাকে যদি জুম করি, দেখেন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র দেখেন স্কোয়ার আছে। দেখেন আমি যত বড় করতেছি এটা কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখাচ্ছে। এই যে প্রত্যেকটা এখানে স্কোয়ারের মতো জায়গাগুলো, এগুলোকে বলা হচ্ছে পিক্সেল। দেখেন একটা সাদা, একটা গ্রে, একটা মানে এটা গ্রে, একটা কিছুটা ডার্ক গ্রে, এরকম টাইপের দিয়ে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা। কিন্তু এখানে কিন্তু কোনো কালার নেই, দেয়ার ইজ নো কালার। এবং দেখেন আমরা যদি যে জায়গাটাতে কালার আছে, আমরা যদি এইখানে একটু যাই, এই যে দেখেন এই ছবিটাতে এই জায়গাটাতে আমার কালার আছে। কারণ আমরা দেখেন এই যে ছোট ছোট পিক্সেল আকারে কিন্তু এই কালার গুলো ধরেছে। দেখেন এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল,
এগুলোকে আরো যদি আমরা জুম করতে পারতাম তাহলে আরো পিক্সেলেটেড এগুলো দেখাতো। দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার, সবগুলো আলাদা আলাদা কালার মিলে এখানে আমাকে একটা সে ইমেজ দিয়েছে, একটা ডিজিটাল একটা ভিউ দিয়েছে। দেখেন এটা আমরা যদি এই জায়গায় তার মুখের দিকে এই জায়গাটা যদি আমরা একটু জুম করি, এখানে আমরা দেখতে পাবো এই যে পিক্সেল গুলো আমাদের সামনে ভেসে উঠবে। দেখেন পিক্সেল, এই যে পিক্সেল, এটা সো এগুলোকে বলা হচ্ছে পিক্সেল হচ্ছে ডিজিটাল ইমেজ, অর্থাৎ রাস্টার গ্রাফিকের ক্ষুদ্রতম একক। হাজার হাজার পিক্সেল মিলে একটি ইমেজ তৈরি, অর্থাৎ হাজার হাজার পিক্সেল মিলে, এখানে দেখেন এখানে হাজার হাজার পিক্সেল আছে, হাজার কি এখানে লাখ লাখ পিক্সেল মিলে কিন্তু এই পুরো ছবিটা এখানে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। আচ্ছা, এবং আরেকটা বিষয় হলো প্রতিটা পিক্সেল, একটা পিক্সেল শুধুমাত্র একটা রঙেই বহন করতে পারে। এই যে একটা পিক্সেল, একটা পিক্সেল একটা রং, আমরা যদি এখানে দেখি একদম জুম করে এই জায়গাটা দেখেন, এই যে পিক্সেল গুলো শো করতেছে, এইখানে একটা পিক্সেল দেখেন সে একটা রং নিয়েছে, এখানে সলিড একটা রং আছে, জাস্ট একটা। আমরা যদি আমাদের এখানে এই যে কালার থেকে ধরি, জাস্ট আমরা যদি এখানে কালার পিকার নেই, দেখেন এখানে কালার একটাই, এখানে অন্য কোনো কালার নেই। আমি এখান থেকে যখন যেখান থেকে নেই একটা কালার, বাট আমি যদি এখানে আসি দেখেন এখানে কালারটা এখন চেঞ্জ হবে, এখানে কিন্তু আলাদা কালার। দেখেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কালার কোড চেঞ্জ হচ্ছে, দেখেন এই যে কালারটা চেঞ্জ হবে, হালকা পার্থক্য আছে কালারটার মধ্যে। তো এই যে পার্থক্যটা আমরা যদি কালার কোড দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। সেখানে কালার কোড হলো 2727 3D। আবার আমরা যদি এইটাতে যাই, তো এটা কালারটা যদি এখন দেখি, দেখেন AE2033, কালার কোড কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় এক একটা কালার বহন করতেছে। এখন আসেন আহ আসলে পিক্সেলে তো আমরা মানেটা বুঝলাম, যে পিক্সেলের বিষয়টা ক্লিয়ার হলো। এখন আমাদের আরেকটা বিষয় হলো যে গ্রাফিক ইলাস্ট্রেটরে যদি সেম বিষয়টাকে আমরা নিয়ে যাই, ফর এক্সাম্পল আমরা ইলাস্ট্রেটর থেকে এখানে আমরা একটা ডিজাইন ওপেন করি। ফর এক্সাম্পল আমরা এই যে ওয়ার্ল্ড ম্যাপটাকে ওপেন করি, আমরা এটা ওপেন করলে আমরা এখানে দেখবো যে আসলে এটাকে আমরা যতটা জুম করি না কেন, এটা কিন্তু আমার পিক্সেল এটা আসবে না। দেখেন এটা এটা আমার ইমেজ, এটা কিন্তু একটা ভেক্টর ইমেজ, এটাকে আমরা যতই জুম করি না কেন এটা কিন্তু এখানে ফাটবে না। দেখেন আমরা কতটা জুম করেছি, অনেক বেশি জুম, এতটা জুম করেছি একদম ফুল স্ক্রিন। আমরা এখানে এখানে আমরা দেখতে পাবো কত পার্সেন্ট জুম করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় প্রায় এখানে মানে 7,000 6,000-এর মতো জুম করে ফেলেছি, মানে অনেক, না আরো অনেক বেশি জুম করছি, যেটা প্রায় 64,000% মতো দেখাচ্ছে। ওকে, সো এত বেশি জুম করেও কিন্তু আমরা এখানে কোনো পিক্সেলকে আমরা ধরতে পারলাম না। তার মানে এটা কিন্তু রাস্টার, এটা ভেক্টর। সো ভেক্টরের গুণাবলী হলো এটা। তো এই সেম জিনিসটাকে যদি আমি এখন কি করি, আমরা এখান থেকে জাস্ট কপি করে এই জায়গায় নিয়ে আসি। ফর এক্সাম্পল আমরা ওকে আমরা এই জায়গায় একটা আর্টবোর্ড নেই, এটাকে ডিলিট করতেছি। তো এই বেসিক বিষয়গুলো আমাদের ধারণা কিন্তু অনেকেরই থাকে না, এই ধারণাগুলো না থাকলে আমাদের কিন্তু কাজ করার ক্ষেত্রে, মানে কাজ আমরা কিভাবে করব সেটা সম্পর্কে ক্লিয়ার একটা আমাদের কনসেপ্ট থাকে না। তো আসেন এখন এটাকে কিন্তু আমরা চাইলে এখানে রাস্টারাইজ করতে পারবো। দেখেন ওই একই জিনিস আমরা রাস্টার করে ফেলবো। তো আমরা যদি এখান এখানে ধরা অবস্থা আমরা যদি এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে আমরা এটা রাস্টারাইজ করে দিই। দেখেন এগুলো রাস্টারাইজ করবো, আমি 8 GB করবো না সিএমওয়াই করবো, আমি 8 GB করছি, নো প্রবলেম, ওকে করে দিলাম, এটা রাস্টারাইজ হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু এখন রাস্টারাইজ হয়ে গেছে, এটা আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি। এখন যদি এটাকে আমরা জুম করি, এখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু জুম হতে হতে এটা কিন্তু পিক্সেলেট হয়ে যাবে। দেখেন অলরেডি পিক্সেলেট হয়ে গিয়েছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাগুলো এই যে পিক্সেল, এই যে পিক্সেল শো আপ করছে কিন্তু, এই যে দেখেন এই জায়গাগুলো কিন্তু আর সে আগের মতো স্মুথ নেই, এখানে পিক্সেলেটেড হয়ে গিয়েছে। সো ওকে, এই হলো পার্থক্যটা আমাদের রাস্টার এবং ভেক্টরের মধ্যে। এখন আসেন রেজুলেশন সম্পর্কে একটু আমাদের ধারণা নেই, আমরা রেজুলেশন বলতে কি বুঝাই। এখন আমাদের সাধারণত আমরা কি করে থাকি, যে কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা রেজুলেশন মেনটেন করে কাজ করি। আমরা প্রিন্টের জন্য কি করে থাকি যে 300 ডিপিআই নিয়ে থাকি, এবং আমরা ওয়েবের জন্য কি করে থাকি 72 নিয়ে থাকি। তো এই আসলে রেজুলেশনটা মানে কি? হুম, তো রেজুলেশন বলতে বোঝায় পিক্সেল পার ইঞ্চি, অর্থাৎ প্রতি 1 ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকে। আমার 1 ইঞ্চি, 1 ইঞ্চি জায়গায় কতগুলো পিক্সেল আছে, এটা আমরা যদি এখানে যাই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, আমরা ইঞ্চিতে আঁকবো এটা। 1 ইঞ্চি ইন্টু হলো 1 ইঞ্চি, হাইট ওয়ার্ড আমরা একে রাখলাম। তো এটা হলো
সরি, আমাদের এক ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আমরা আবার ক্লিক করি। আমি কি করব, 1 ইঞ্চি নিলাম আমরা হাইট, আবার 1 ইঞ্চি নিব আমরা হলো ওয়াইড, দিয়ে আমরা এন্টার করি। তো এটা হলো আমাদের, অর্থাৎ দেখেন এটা কিন্তু স্কোয়ার আমাদের, ঠিক আছে। 1 ইঞ্চি স্কোয়ার অর্থাৎ হলো এই যে ইঞ্চিটা, তো এই প্রতি ইঞ্চিতে আমাদের কতটা পিক্সেল আছে। তো আমরা যদি এটাকে জাস্ট, এই যে এই ইঞ্চি 1 ইঞ্চি আছে, এই 1 ইঞ্চির মধ্যে আমরা যদি এটাকে জাস্ট হলো কি করি, ফর এক্সাম্পল আমরা ফিল কালারটাকে এখানে অফ করে দিই, দেখেন এখানে কতগুলো পিক্সেল আছে। এই যে কতগুলো পিক্সেল আছে এটাকে বলা হচ্ছে মূলত রেজুলেশন। আচ্ছা, তো এখন কথা হলো যে এখন আমাদের যদি একটা ছবির কি থাকে, রেজুলেশন আমরা যেমন 1920 বাই 1080, যেটাকে আমরা এইচডি বলে থাকি, 1920 বাই 1080, এটার মানে কি? কোন একটা ইমেজ আমরা নিলাম ফাইল থেকে, ফর এক্সাম্পল ফাইল থেকে আমরা কি করব, নিউ, নিউ থেকে আমরা এখান থেকে কি করব, আমরা পিক্সেল নিব। তো কত পিক্সেল নিব আমরা? 1920, আর এখানে নিব কত, 1080, 1080। ওকে, সো এখান থেকে আমরা রেজুলেশন 72 দিয়ে দেই, আমরা ক্রিয়েট করছি। তো এই যে ডকুমেন্টটা, তার মানে এখানে বলা হচ্ছে যে এর দৈর্ঘ্য বরাবর প্রতি ইঞ্চিতে, এর যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটা আছে আপনার 1920, তার মানে দৈর্ঘ্য বরাবর প্রতি ইঞ্চিতে 1920টা পিক্সেল আছে। অর্থাৎ এটা যদি ইঞ্চির হিসাব যদি আমরা করি, প্রতিটা ইঞ্চিতে এখানে 1920টা পিক্সেল আছে। আর প্রস্থ বরাবর থাকবে প্রতি ইঞ্চিতে 1080টা পিক্সেল। তো আশা করছি আপনারা এই বিষয়টা আপনারা ধারণা ক্লিয়ার হয়েছে। সো আমরা ফটোশপ নিয়ে যখন কাজ করব, তো ফটোশপের কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু দুইটা ক্ষেত্র, একটাকে আমরা বলে থাকি প্রিন্ট মিডিয়া, আর একটাকে বলি ইলেকট্রনিক মিডিয়া, বা একটাকে বলে থাকি আমরা প্রিন্ট, আর একটাকে বলে থাকি ওয়েব। সো প্রিন্ট বলতে কি বোঝায়, যেগুলো আমাদের প্রিন্টিং হবে। So, সচরাচর দেখা যায় আমাদের প্রিন্ট রিলেটেড যে কাজগুলো আছে এগুলো মোস্ট অফ দ্য টাইম আমরা ইলাস্ট্রেটরে করে থাকি, বা ইলাস্ট্রেটরে করাটাই বেস্ট হবে। যেহেতু ইলাস্ট্রেটরে সেটা একটা ভেক্টর বেজ একটা সফটওয়্যার, এবং সেখানে কি হয় না, সেগুলো ফেটে যায় না, রেজুলেশনটা নষ্ট হয় না। আর আমাদের ওয়েব রিলেটেড যেই ধরনের ডিজাইন গুলো, যেগুলো ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের যাবে, কথায় সেটা লাইক দ্যাট ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, লাইক দ্যাট যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা আমার কিছু হতে পারে, টেলিভিশনে হতে পারে, সেটা আমার একটা হতে পারে কি, একটা অনলাইন পোর্টাল হতে পারে, অনলাইন নিউজ পোর্টাল হতে পারে। এই জায়গাগুলোতে যখন যাবে তখন কিন্তু আমাদেরকে আহ, তখন চিন্তা করতে হয় যে আমরা এটা ডিজাইনটা কি করব, আর যেভাবে করবো, এবং তখন আমাদের ফটোশপে করাটা এক্ষেত্রে বেটার হয়। আচ্ছা, তাহলে দেখেন প্রিন্টের জন্য কিন্তু আমাদের বেশি রেজুলেশনের প্রয়োজন, এই জন্য আমরা কি করে থাকি, সেক্ষেত্রে আমরা ফটোশপ দিয়েও যে প্রিন্ট করা যাবে না তা না, অবশ্যই করা যাবে, কিন্তু আমরা এটা ইলাস্ট্রেটরেই বেশি প্রিফার করে থাকবো, ইলাস্ট্রেটরেই বেশি বেস্ট। বা যে কোনো আপনারা যাবেন প্রেস গুলোতে যাবেন, সব প্রেসের মধ্যে ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়, তারা ফটোশপ ব্যবহার করে প্রিন্টিং এর কোনো কাজ কিন্তু করে না। সো কারণটা হচ্ছে এটাই। আর ইলেকট্রিক মিডিয়ার ক্ষেত্রে এখানে যেহেতু বেশি রেজুলেশনের প্রয়োজন, এটা জাস্ট হলো মানুষ দেখবে, যার কারণে এখানে আমরা কি করে থাকি, যে আমরা ফটোশপটাকে চুজ করে থাকি। তো আশা করছি যে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকার কথা না। এখন আসেন আমরা ফটোশপের একটু ভিতরে এখন যাব। ফটোশপ নিয়ে এবং ইলাস্ট্রেটর নিয়ে যে আমাদের একটা ধারণা, যে আসলে কেন আমরা ফটোশপটা ইউজ করব, কেন আমরা ইলাস্ট্রেটরটা ইউজ করব, আশা করছি এই ধারণাটা আপনাদের ক্লিয়ার। আমরা ফটোশপটা শুরু করার আগে এই ধারণাটা একটু ক্লিয়ার করে নিলাম। আমরা যার আগে ইলাস্ট্রেটর সম্পর্কে জেনেছি জেনেছি আবারও নতুন করে একটু এই সম্পর্কে ধারণা পেলাম। ওকে, এখন আসেন তাহলে আমরা ফটোশপে যদি আমরা যাই, তাহলে ফটোশপ ঠিক একই রকম ভাবে ইলাস্ট্রেটরের মতো আমরা এখানে মেনু বার পাবো। এখানে আমাদের এইরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা যদি নতুন ইউজ করে থাকি তাহলে এখানে রিসেন্ট গুলো থাকবে না। সো আমি যদি এখান থেকে রিসেন্ট গুলো কিন্তু সাইজ আকারে করে দেই, আমি রিসেন্ট গুলো চাইলে এখান থেকে কিন্তু মডিফাই করতে পারি। ওকে, এখন আসেন তাহলে আমরা একটা কি করব, নতুন ফাইল বা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো এখানে, তাই। তো আমরা এখান থেকে ফাইল থেকে কি করব, নিউ নিব অথবা কন্ট্রোল N। তো নিউ নেওয়ার পরে আমাদের এখানে কাস্টম একটা সাইজ দেওয়া আছে, যেমন এটাকে আমরা দেখতে পাচ্ছি 1920 বাই 1080,
যেটা আমরা রিসেন্ট ইউজ করেছি। তারপর ডিফল্ট ফটোশপ সাইজ একটা দেখতে পাচ্ছি, সেভ আমার যদি কোনো সেভ করা থাকে, আহ, তারপরে ফটো রিলেটেড যদি কোনো বিষয় থাকে ফটো সাইজ, তারপর প্রিন্ট রিলেটেড যদি থাকে, তারপর আর্ট এন্ড ইলাস্ট্রেশন রিলেটেড থাকে, ওয়েব রিলেটেড থাকে, সবগুলো কিন্তু এখানে বাই ডিফল্ট কতগুলো টেমপ্লেট আমার দেওয়া আছে। আমরা চাইলে এগুলোকে এই ডকুমেন্ট সেটআপ গুলো নিয়ে কাজ করতে পারি। সো আমরা যেটা করবো, আমরা এখান থেকে একটা ওয়েবের ফরম্যাট নিয়ে আপাতত। সো এটা আমরা কি নিচ্ছি, যে মোস্ট কমন যেটা দেখাচ্ছে এটা নিতে পারি। ওকে, আমরা এটাকে নিচ্ছি। সো এখানে একই রকম বিষয়, আমরা যেহেতু ওয়েবের জন্য করব, দেখেন এখানে আমাদের পিক্সেল আকারে আমরা নিয়েছি সাইজটা 1366 বাই 768। এবং ওরিয়েন্টেশন একই রকম, আর্ট বোর্ডের বিষয় এখানে আছে। তো আমাদের ওল্ড ভার্সনের যে ফটোশপ গুলো, সেগুলোতে কিন্তু আর্ট বোর্ড ছিল না, সেটাকে বলা হতো ক্যানভাস। অর্থাৎ ইলাস্ট্রেটর আর্ট বোর্ডের ব্যবহার হতো, আর ফটোশপে মূলত ব্যবহার হতো ক্যানভাস। সো এখন কিন্তু ফটোশপটা আপডেট যেটা আমরা ব্যবহার করতেছি, এটাতে কিন্তু এখন এখানে আর্টবোর্ডের মানে এখন ইলাস্ট্রেটরের অনেকগুলো, মানে ইলাস্ট্রেটরের মতো সুযোগ সুবিধা অনেকগুলো এখানে আমরা পাচ্ছি, বা ইলাস্ট্রেটরের মতো ইউজার ফ্রেন্ডলি অনেকগুলো বিষয় এখানে আছে। তো এটা আমাদের জন্য ভালো। সো আমরা চাইলে এখানে আর্টবোর্ড নাও নিতে পারি, আমরা আর্ট অথবা ক্যানভাস দিয়ে নিতে পারি। সো আর্টবোর্ড থাকুক, সমস্যা নেই, ইট ডাজন্ট ম্যাটার। দেন হলো আমাদের কালার মুডটা কি নিব আমরা। তো এখানে 8 জিবি, যেহেতু আমরা ওয়েবের জন্য নিয়েছি 8 জিবি। এখানে বিট বিষয় একটা আছে, বিট চাইলে আমি এটাকে বাড়িয়ে নিতে পারি। তো আমাদের বিটটা বেশি বাড়াইলে কি হবে, আমাদের এটা ফাইল সাইজ বেড়ে যাবে। তো আমরা 8 বিটই রাখবো, না হলে ফাইল সাইজটা বেড়ে গিয়ে আমাদের কম্পিউটার সফটওয়্যার সময় ক্র্যাশ করতে পারে। এখন থেকে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি নিব, এটা কি ট্রান্সপারেন্ট রাখবো নাকি হোয়াইট নাকি ব্ল্যাক। আমরা সচরাচর হোয়াইট নিয়ে থাকি, হোয়াইট নিয়ে রাখবো আমরা, কোনো সমস্যা নেই। তারপরে কালার প্রোফাইল, এখানে কালার প্রোফাইল একটা বিষয় আছে। সেখানে দেখেন ডন কালার মার্কস, ওয়ার্কিং মার্ক, অনেকগুলো বিষয় আছে। সো বাই ডিফল্ট যা আছে না, তারা যেমন অ্যাপল RGB, মানে আপনি অ্যাপল নিয়ে যদি কাজ করেন, অ্যাপল ব্র্যান্ড নিয়ে যদি কোনো কাজ করেন, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপল RGB কালার মোডটা নিতে পারি, বা ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। তো আমরা এখানে ডট, যে বাই ডিফল্ট যেভাবে থাকবে ফটোশপ আমরা সেইভাবে ইউজ করব। তারপরে পিক্সেল এক্সপার্ট রেশিও, যে বললাম পিক্সেল স্কোয়ার পিক্সেল, আমরা কিন্তু চাইলে স্কোয়ার পিক্সেলটা বাই ডিফল্ট থাকে, যেটা আমরা তখন আলোচনা করলাম। আমরা চাইলে এটাকে আরো চেঞ্জ করতে পারি। তো যা আছে তাই থাকবে বাই ডিফল্ট, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আজকের যেটা ক্রিয়েট করলাম, দেখেন এটা কিন্তু আর্টবোর্ড লেখা আছে। তো ফর এক্সাম্পল আমরা কন্ট্রোল N দিয়ে এখন একটু দেখি আর্টবোর্ড ছাড়া একটু নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা আর্টবোর্ডটাকে তুলে দিই, দিয়ে যদি আমরা একটু ক্রিয়েট করি, তাহলে দেখেন তাহলে কিন্তু এখানে আর্টবোর্ড লেখা নেই। সেটা কিন্তু এখানে একটা ক্যানভাস, এটা হলো আর্টবোর্ড। ওকে, এটা কিন্তু আর্টবোর্ড। আর এটা যেটা আমরা দেখলাম, এটা হলো ক্যানভাস। ওকে, আমরা এটা কেটে দিই, আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করি। সো আর্টবোর্ডটা কি দেখেন, আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই, এখানে ধারণাটা ক্লিয়ার করি। আবার আমরা এখানে ক্যানভাস নিয়ে কাজ করি, ক্রিয়েট করি। এখন আসেন, আমাদের ফটোশপ নিয়ে কাজ করলে আমাদেরকে লেয়ার এর বিষয়টা মাথায় রাখতে হবে। অবশ্যই লেয়ার, আমরা এদিকে সব বিষয়গুলো সম্পর্কে পড়ে যাই আগে একটু আগে। আমরা এখানে কি করব, আমরা উইন্ডো থেকে কি করব, লেয়ারকে নিয়ে আসবো, যে লেয়ার, অথবা কিবোর্ড থেকে F7 যদি প্রেস করি, আমাদের লেয়ার সামনে চলে আসবে। শর্টকাট গুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি, F7 প্রেস করলে লেয়ার আমাদের আসবে, আবার লেয়ার হিডেন হয়ে যাবে। তো আমার যদি এখানে এই যে প্যালেট আছে, আমি চাইলে এখানে এটাকে রাখতে পারি, অথবা যদি আমি এটাকে কেটে দিই, এখানে কিন্তু নেই। তো আমি আবার F7 প্রেস করলাম, আসলো, আমি এখান থেকে অবশ্যই এটাকে এই জায়গায় রেখে দিব এবং চেষ্টা করবো এটা উপরের দিকে রাখার, তাহলে কাজ করার সুবিধা হবে। পুরো জায়গাটা লেয়ার নিয়ে আমাদের কাজ। তো এখানে লেয়ারে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টবোর্ড আছে। তো আমি আর্টবোর্ড 01, আমি এখানে আর্টবোর্ড দিয়ে রাখতে পারি। ঠিক আছে, আর এটা কিন্তু হলো সে লেয়ারটা। আবার এখানে যদি যাই আমরা, এখানে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু আর্টবোর্ড শো করতেছে না। তো আমরা চাইলে কিন্তু একটা আর্টবোর্ড, আবার নতুন আর্টবোর্ড নিতে পারি, কন্ট্রোল J দেই। দেখেন আমি নতুন করে কপি করলাম, দেখেন দুইটা আর্টবোর্ড। দেখেন আমার কিন্তু আর্টবোর্ড এখন দুইটা। ফর এক্সাম্পল আমি এই আর্টবোর্ডটাকে ক্লোজ করে দিলাম, এই আর্টবোর্ড নিয়ে কাজ করব। দেখেন, তো এই যে আর্টবোর্ডটাকে, এই আর্টবোর্ড নিয়ে কিন্তু আমরা এখানে একটা ডিজাইন করলাম, এখানে একটা ডিজাইন করলাম। অর্থাৎ ইলাস্ট্রেটর আমরা যেভাবে ডিজাইন করেছি, ইলাস্ট্রেটর কিন্তু আর্টবোর্ডে আলাদা আলাদা ভাবে ডিজাইন করা যায়। তো আমাদের এখানে আর্টবোর্ডের প্রয়োজন নেই, আমরা এখানে একটু অন্যরকম ভাবে কাজ করব, আর্টবোর্ড ছাড়া কাজ করব, যেহেতু লেয়ার মেনটেন করে আমাদের কাজগুলো করতে হবে। তো একটু আমরা আর্টবোর্ডের বাইরে গিয়ে কাজ করব। তো এখানে আর্টবোর্ডটা আমার থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমরা আর্টবোর্ডটাকে একটু মিনিমাইজ করে কাজ করতেছি। আর্টবোর্ড নিয়ে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল আশা করি, বুঝতে পারছি। আমরা এখান থেকে কাজ করবো মূলত ক্যানভাস নিয়ে। তো আমরা যদি যাই এখানে দেখেন, এটা এটা কিন্তু ক্যানভাস সাইজ, আমার এই যে ক্যানভাসটা, এটা ক্যানভাস। তো আমরা কি করি, কোনো ডিজাইন করার জন্য, আর্ট করার জন্য যখন আমরা ফিজিক্যালি করি, আমরা একটা ক্যানভাস নিয়ে থাকি, তাই না? ওকে, সো আমরা যখন একটা ক্যানভাস নিব, তো ক্যানভাস নিয়ে জন্য কাজটা করতেছি, যারা ব্যাকডাটা সফটওয়্যার ব্যবহার করবেন তাদের জন্য এটা সুবিধা হবে।
সো আমাদের এটা লক করা থাকবে। আমরা লকটা কি করব, ওল্ড ভার্সনে যারা ব্যবহার করবো তারা ডাবল ক্লিক করে এটাকে লকটা তুলে দিব, তাহলে আমার কি হবে, লকটা তুলে দিলে আমাদের অনেকগুলো কাজ করা সুবিধা হবে। আর লক থাকলে কিছু কিছু কাজ করতে ঝামেলা হয়। তো জাস্ট ডাবল একটা ক্লিক করে আমি লকটা তুলে দিলাম। তো দেখেন এটা হলো আমাদের লেয়ার। আমরা এই লেয়ার মেনটেন করার মতো কাজ করব। এখন লেয়ারের বিষয়টা কি, আমরা যদি বলি বার্গারের উদাহরণ যদি দেই ফর এক্সাম্পল, যে একটা বার্গার কি থাকে, বার্গারের যে বিভিন্ন স্তরে স্তরে বার্গারটা সাজানো থাকে, ঠিক এরকম ভাবে আমাদের এই ডিজাইন গুলো স্তরে স্তরে সাজানো থাকবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিব, জাস্ট আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, তো এটা এই কালার দিলাম। এখন এইটা আমার কিন্তু আঁকলাম, এখন এর উপর আমি আর একটা আঁকবো কি, ফর এক্সাম্পল আমি এর উপর একটা আঁকবো, এখন ইলিপস আঁকবো, একটা বৃত্ত আঁকবো। তো জাস্ট আমি এখানে কি করলাম, এঁকে ফেললাম। এটা কালারটা আমরা চেঞ্জ করি। সো আমি এখান থেকে কালারটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। আমরা অরেঞ্জ কালার দিয়ে দিই একটু। আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো কালারটা, এখান থেকে আমরা অরেঞ্জ কালার করে দিই। আচ্ছা এখন দেখেন ঘটনাটা কি ঘটছে, আমাদের কালার কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না, কেননা হলো এইটার নিচে পড়ে গেছে। এটা ঘটনাটা হলো এইটার নিচে পড়ে গেছে। এই যে একটা নিচে একটা, এখন আমি চাচ্ছি ওই রেক্টেঙ্গেলটাকে এটার উপরে রাখতে। সো উপরে রাখার জন্য আমাকে কি করতে হবে, তার লেয়ার মেনটেন করতে হবে। দেখেন এই যে ইলিপস, এটা ইলিপস, এটা রেক্টেঙ্গেল, আমি এটার নাম কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমাকে এখন এটা উপরে তুলে দিই। তো উপরে তোলার জন্য কি করবো, জাস্ট এটাকে মাউস ধরে ড্রাগ করবো। দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এই যে মনে হচ্ছে হাত দিয়ে ধরছে, এটা এরকম মনে হচ্ছে মুষ্টি করছে। জাস্ট উপরে ড্রাগ করে আমরা একটা এই যে দাগ আসছে, দেন আমরা ছেড়ে দিব, এখন কিন্তু আমার উপরে চলে আসলো। সো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের এটা হতো না। ইলাস্ট্রেটর আমরা যখন করতাম অটোমেটিক উপরে চলে আসতো, বা আমরা কিন্তু মানে ইলাস্ট্রেটর বিষয়টা একটু সহজ ছিল। তো আমরা চাইলে এটাকে ইলাস্ট্রেটর কমান্ড দিয়ে উপরে নিয়ে আসতে পারি। সেটা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের অংশ এন্ডিং পয়েন্ট, আবার কন্ট্রোল আমি যদি নিচে নিয়ে যেতে চাই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের বিগিনিং পয়েন্ট দিলে একদম নিচে চলে যাবে। আবার যদি কন্ট্রোল দিয়ে একবার দেই, একবার উপরে দেই, তাহলে দেখেন একটা লেয়ার উপরে আসলো, আবার যদি আরেকটা দেই আরেকটা লেয়ার উপরে আসলো। সো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। সো এইখানে হলো এই লেয়ারের এই বিষয়গুলো। সো এইভাবে লেয়ার মেনটেন করে আমাদের কাজগুলো করতে হবে। তারপর দেখেন এখানে একটা আছে আমাদের আই এর মতো একটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ভিজিবল ইনভিজিবল। তো দেখেন আমি চাচ্ছি উপরেরটা শুধু রাখতে, নিচেগুলো সব আমি কি করে দিলাম, আমি দেখাতে চাচ্ছি না, আমি এখান থেকে এগুলোকে ইনভিজিবল করে দিলাম। আবার যদি চাচ্ছি দেখাতে, তাহলে আমি ভিজিবল করে দিলাম। তো আশা করছি আপনার লেয়ার নিয়ে এই বেসিক বিষয়টা ক্লিয়ার। এখানে আমাদের এটা নিয়ে আর ঝামেলা নেই। সো লেয়ার নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো অ্যাডভান্স যখন আমরা ক্লাসগুলোতে যাব। সো জাস্ট আমাদের এখন স্টার্ট করার জন্য আমাদের লেয়ার সম্পর্কে যে ধারণাটা থাকা দরকার, এটা আমরা জেনে নিলাম। এখন আসেন আমরা একটু চলে আসি এই পাশে। ডান পাশ থেকে শুরু করলাম, আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিলাম। এখন আমরা যদি একটু বাম পাশের দিকে আসি, তাহলে আমরা দেখবো এইটাকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে টুলস। এটা হলো টুল বার। আমরা চাইলে এটাকে মুভ করতে পারবো, আমরা চাইলে এটাকে কি করতে পারি, ওয়ান কলাম করতে পারবো, চাইলে টু কলাম করতে পারবো। আমরা এখানে চাইলে আরো অসংখ্য এডিট টুলবার থেকে আমরা টুলগুলোকে এডিট করতে পারবো, আমাদের নিজেদের মতো করে এটাকে কাস্টমাইজেশন করতে পারবো। ওকে, সো এটাকে আমি জাস্ট এখানে একদম ধরে এখানে দিচ্ছি, কারণ অনেক সময় দেখবে এদিকে সরে আসবে। সো এখানে আমরা এখানে জাস্ট এইভাবে ধরে রাখবো, ড্রাগ করে রাখবো, একটা ব্লু একটা মার্ক আসবে, স্কেল মার্ক, আমরা ছেড়ে দিব। ওকে, তো আশা করছি এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার। এখন এখানে যে টুলস গুলো আছে, টুলস গুলো নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। সো আমরা ডিজাইন করব মূলত টুলস গুলো নিয়ে কিন্তু কাজ করছি। টুলস এর ব্যবহারে আমরা যতটা দক্ষ হব, ততটা কিন্তু আমাদের কাজগুলো সহজ হবে, আমাদের ফটোশপ নিয়ে কাজ করা সহজ হবে। এখন আসেন এইখানে এগুলো মেনু বার। তো মেনু বারে আমরা থেকে ফাইল, ফাইল থেকে সেভ, এক্সপোর্ট, সেভ এস, সেভ এ কপি, মানে অনেকগুলো বিষয় এখানে আছে। বা ফাইল ইনফো, আমরা মানে অনেকগুলো বিষয় এখানে আমরা করতে পারবো। সো এগুলো জাস্ট ইলাস্ট্রেটর মতোই ধরে নেন, নর্মাল যে সফটওয়্যার গুলোর মতো মেনু বারে থাকে ওই একই রকম বিষয়, জাস্ট এখানে কিছু আমাদের কাজের ক্ষেত্র অনুযায়ী বিষয়গুলো থাকে। ওকে, আমরা তারপরে যদি এডিটে যাই, এডিট থেকে আমরা এডিট প্যানেল থেকে আমরা অনেক কিছু পাবো এখানে, এগুলো আমরা করতে পারবো। ওকে, আমরা এখানে আপাতত স্কিপ করে যাচ্ছি বিষয়গুলো, আমরা যখন কাজ করব করার সময় আমরা দেখবো। আমাদের সবগুলো বিষয় কিন্তু জানার দরকার নেই, বা সব ফটোশপের আমাদের সব টুলস জানতে হবে এমনটা না। আপনি যদি ভালো ডিজাইন করতে পারেন, টুলস এর যদি ভালো ব্যবহার জানেন, আপনি জাস্ট চার পাঁচটা টুলস নিয়ে কাজ করলে আপনার ফটোশপে আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু আপনি সব দুনিয়ার হাবিজাবি টুলস জানলেন কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নেই, তাহলে কিন্তু হবে না। সেখানে টোটাল বিষয়টা হচ্ছে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি কতটুকু, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারেন। তো এই সফটওয়্যার গুলো কিরকম, এটার মধ্যে কোনো বাউন্ডিং নাই।
কোনো বাউন্ডারি নেই যে আপনি এই পর্যন্ত ইউজ করতে পারেন, এই পর্যন্ত পারবেন না। আপনি এখানে এখানে টোটাল বিষয়টা হলো ক্রিয়েটিভিটি। তো যার কারণে আমরা বলে থাকি গ্রাফিক ডিজাইনার মানে আপনাকে ফটোশপ ইলাস্ট্রেটরটা এই জন্যই জানতে হবে যে এখানে আমাদের কি করে আমাদের সর্বোচ্চ ক্রিয়েটিভিটি ইউজ করে আমরা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা যদি ক্যানভাতে যান, ক্যানভা দিয়ে অনেকে ডিজাইন করে, যেটাকে এআই টুলস আমরা বলে থাকি। তো ক্যানভার যারা ডিজাইন তাদেরকে আমরা ডিজাইন আসলে বলি না, বা তাদেরকে আমি ডিজাইনার বলতে চাই না, তাদেরকে আমি এডিটর। তাদের এখানে একদম শেপ টেপ বিভিন্ন কিছু দেওয়া থাকে, জাস্ট সেটাকে ইউজ করে। তারাও সেখানে সৃজনশীলতা প্রয়োগ করে, কিন্তু তারা আসলে একটা বন্ডিং এর মধ্যে থাকে। এইখানে ফটোশপ ইলাস্ট্রেটর আমরা যতটা ফ্রিলি স্বাধীনভাবে কাজ করতে পারবো, সেখানে কিন্তু অতটা পারবো না। এখন আসেন তারপরে লেয়ার যাই। তো লেয়ারে কিন্তু আমরা এখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে লেয়ারের, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে টাইপ আছে, টাইপোগ্রাফি গুলো। তারপরে দেখেন সিলেক্টের অপশন আছে, সিলেক্ট অল, ডিসিলেক্ট, রিসিলেক্ট, ইনভার্স, অনেকগুলো বিষয় আছে। ফিল্টার আছে, ফিল্টার থেকে আমরা অনেকগুলো ইফেক্ট দিতে পারবো, 3D ব্লুর, গaussian ব্লুর থেকে শুরু করে রেডিয়াল ব্লুর, মোশন ব্লুর, এগুলো দিতে পারবো, নয়েজ অ্যাড করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখেন 3D কাজ আছে, মানে একদম 3D নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে এখানে 3D নিয়ে এখানে কাজ করার সুযোগ আছে। কিন্তু 3D তে কাজ করার জন্য আমাদের অবশ্য কম্পিউটার কনফিগারেশন ভালো থাকতে হবে। তো আমরা যেহেতু 3D নিয়ে কাজ করবো না, 3D বা 2D নিয়ে এখানে কাজ করবো না, আমরা আমরা মূলত হলো কি বলে ওয়ান ডাইমেনশন নিয়ে কাজ করবো আপাতত। ওকে। তারপর আমরা যদি যাই ভিউ থেকে, এখানে কিছু বিষয় আছে আমি কিভাবে দেখতে পাচ্ছি, জুম ইন, জুম আউট, ফিট টু স্ক্রিন, তারপরে হলো 100%, 20%, এই যে বিষয়গুলো এখান থেকে আমরা কিন্তু মেনটেন করতে পারবো। তারপরে দেখেন এখানে কি আছে, আমাদের রুলার, আমাদের রুলার দরকার। তো এখানে আমাদের রুলারটা নেই, তো আমি এখানে ভিউ থেকে এখান থেকে কিন্তু রুলারটা, অবশ্যই আমরা রুলারটাকে নিয়ে কাজ করবো। এবং রুলারে গিয়ে আমরা এখানে পিক্সেল, ইঞ্চি, আমরা চাইলে আমাদের এখানে এককটাকে চেঞ্জ করে দিতে পারবো। ওকে। তারপরে কি আছে, শোতে যদি যাই আমরা, শোতে গেলে এখানে আমাদের কি আছে, গ্রিড আছে। তো গ্রিড লাইন শো করবে আমাদের। আমরা যদি ক্লিক করে দিই, দেখেন আমাদের গ্রিড লাইন শো করতেছে। সেটা আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে আছে। অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের আহ, কি বলবো, মেজারমেন্ট মেনশনের জন্য, বিশেষ করে লোগো ডিজাইন বা সেই লেভেলের ডিজাইন গুলোর জন্য একদম বিষয়গুলো মেজারমেন্ট, সঠিক মেজারমেন্টের জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। সো আমি যদি এটাকে কন্ট্রোল কমা দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল কমা দিলে এটা আসবে, কন্ট্রোল কমা দিলে আবার চলে যাবে। আচ্ছা। তারপরে এখানে প্লাগইন আছে। সো আমরা চাইলে ফটোশপ বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারি, থার্ড পার্টি প্লাগইন বা ফটোশপের অ্যাসিস্ট করবে এরকম ধরনের কিছু প্লাগইন সফটওয়্যার আমরা ইউজ করতে মানে ইউজ করতে পারি। সেগুলো কিনে নিতে হয় প্লাগইন গুলো, কিনে so এখানে আমাদের কোনো প্লাগইন নেই, আমরা চাইলে সেগুলো কিনে ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো ইনস্টল করতে হয় প্লাগইন, ওগুলো ছোট ছোট সফটওয়্যারের মতো। আচ্ছা, তারপর আমরা দেখি উইন্ডো। সো উইন্ডো থেকে আমাদের মূলত হলো আমি এখানে প্যালেটে কি কি বিষয় রাখতে চাই, আমি যদি 3D নিয়ে কাজ করি আমি 3D টাকে এখানে সামনে রাখবো। আচ্ছা, ওকে। সো জাস্ট এই যে 3D টাকে সামনে রাখছি, সো 3D ফর এক্সাম্পল আমি এটাকে ক্লিক করি, আমরা একটু তো আমরা এটা কোথায় যাব, অবশ্যই আমাকে এখানে যেতে হলে আমাকে টুলটা চেঞ্জ করতে হবে। টুল আমাকে নিতে হবে কি, মুভ টুল নিতে হবে। তো আমরা মুভ টুল নিলাম। সো মুভ টুল নেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম টুল কিন্তু এটা ফটোশপের ফার্স্ট টুল। যেটা ইলাস্ট্রেটর আমাদের কি টুল আছে, আমরা যদি ইলাস্ট্রেটর যাই এখানে কিন্তু আমরা পাবো, এখানে আমরা বলি সিলেকশন টুল। এখানে সিলেকশন টুল, এটাকে বলা হচ্ছে মুভ টুল। এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন টুলস গুলো কিন্তু একই রকম, আমরা কিন্তু একসাথে বিষয়গুলো শিখে যাবো। তো দেখেন এখানে টুলস আছে, আমার আর্টবোর্ড টুলস আছে, আমি যদি আর্টবোর্ড নিতে চাই নতুন, আমি এখান থেকে আর্টবোর্ড করতে পারবো, যেটা আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে এই জায়গায় ছিল নিচে আর্টবোর্ড। দেখেন এখানে আর্টবোর্ড ছিল। তো আমাদের আর্টবোর্ড নিয়ে খুব বেশি একটা প্যারা নেওয়ার দরকার নেই। সো এখান থেকে আমরা এখন যদি দেখেন সিলেকশনের ক্ষেত্রে আমরা এটাকে অটো সিলেক্ট দিয়ে রাখবো কোনো সময়, আবার কখনো এটা রাখবো না। সো অটো সিলেক্টটা কেন, অটো সিলেক্টটা এই জন্য যে আমি এটাতে সিলেক্ট করলে দেখেন আমার লেয়ারটাকে আমি নিয়ে আসি, আমি যদি এটাতে ক্লিক করি, আচ্ছা ওয়েল, সবগুলো ছিল, আমি এটাতে ক্লিক করি এটাতে আসলো, এটাতে ক্লিক করি দেখেন আমার লেয়ার সিলেকশন চেঞ্জ হলো, একদম ব্যাকগ্রাউন্ডটা চেক করলাম এখানে আসলো, আমি এটাতে ক্লিক করলাম করে এটাতে ধরতে পারতেছি। সেই জন্য আমাকে অটো সিলেক্টটা রাখতে হবে। তো আমাদের অনেক সময় অটো সিলেক্ট থাকে না, বা ইলাস্ট্রেটর কাজ করতে করতে অবস্থা, তখন আমরা এখানে কি আমি এটাকে সিলেক্ট করতেছি, আমি আর এটা নিতে পারতেছি না, দেখেন এটাই হচ্ছে। তো তখন আমাদের লেয়ার সিলেকশন নিয়ে কাজটা করতে হবে। তো আমাদের কাজগুলো সহজ করার জন্য আমরা অটো সিলেক্টটা দিয়ে রাখবো। আবার অনেক সময় দেখা যাবে যে অটো সিলেক্ট আমাকে একদম লেয়ার ধরে ধরে কাজ করতে হবে, অসংখ্য লেয়ার, এখানে আমাদের ছোট ছোট অনেকগুলো কাজ আছে। তো সেক্ষেত্রে আমাকে লেয়ার গুলো মেনটেন করে তখন কাজ করতে হবে। এটা ডিপেন্ড করবে আমার সিচুয়েশনের উপর, আমি কি ধরনের কাজ করতেছি, কতগুলো লেয়ার আছে, কোন পর্যায়ে কাজগুলো করতেছি, এটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে গ্রুপ, আমরা চাইলে এটা কি করতে পারবো, অটো সিলেক্ট, এখানে গ্রুপ সিলেকশনও হতে পারে।
সো ফর এক্সাম্পল আমরা গ্রুপ করতে পারবো, দেখেন এই যে লেয়ার গুলোকে গ্রুপ করা যায়। তো কিভাবে গ্রুপ করব? ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা লেয়ার নিয়ে আরো একটা লেয়ার নিলাম, ঠিক আছে? তো লেয়ার নিয়ে ফর এক্সাম্পল আমি এখানে একটা কিছু আঁকলাম। আচ্ছা, এটা পেন্টুল নিব আমরা। পেন্টুল নিয়ে দেখেন, পেন্টুলে দুইটা বিষয়, শেপ আর পাথ। আমরা ইলাস্ট্রেটরে কিন্তু শুধু শেপ নিয়ে কাজ করি, কিন্তু এখানে দুইটা বিষয় আছে, শেপ এবং পাথ। আমরা শেপ নিয়ে দেখি। সো ফর এক্সাম্পল আমি এখানে জাস্ট হলো আপনার এরকম একটা শেপ আঁকলাম। ওকে, জাস্ট পাতার মতো। তো দেখেন এটা কিন্তু আমার এখানে যে শেপটা হয়েছে। সো এটা হলো এখানে আমি একটা আঁকতে পারি। তো এখানে কি আঁকবো আমি? সো পেন টুল, আমি এরকম একটা শেপ আঁকলাম আমার ইচ্ছা মতন। ওকে, সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু শেপ আছে। সো আমি এই দুইটাকে গ্রুপ করব, শেপ ওয়ান আর শেপ টু গ্রুপ করলাম। তো গ্রুপ করব কিভাবে দেখেন, আমরা এখানে এই দুইটাকে সিলেক্ট করতে পারবো। কিভাবে সিলেক্ট করব? আমার এটা একটা সিলেক্ট আছে, আমি যদি শিফট ধরি আমি এটা সিলেক্ট করতে পারবো। তো আমি যদি একদম পুরো সবগুলো সিলেক্ট করতে চাই, কন্ট্রোল, আমি যদি এখানে একটা ক্লিক করি, শিফট ধরে যদি আমি একদম নিচেরটাতে ক্লিক করি, সবগুলো দেখেন সিলেক্ট হয়ে গেল। কিন্তু আবার আমি চাচ্ছি কি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা নেবো, এখান থেকে একটা, এখান থেকে একটা। তো আমি কি করব, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এটা একটা করলাম, এটা একটা, এটা একটা, দেখেন তিনটা সিলেক্ট হলো, মাঝখানটা কিন্তু বাদ গেল। তখন এই তিনটা মিলে আমি গ্রুপ করব। তো গ্রুপ করার জন্য আমি কি করতে পারি, এখানে দেখেন এই যে একটা ফোল্ডারের মতো আছে, ক্রিয়েট এ নিউ গ্রুপ, আমরা এখানে ক্লিক করলে এটা কিন্তু গ্রুপের মধ্যে চলে গেল। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক যাচ্ছি, এটা শর্টকাট হলো কন্ট্রোল জি। আমি জাস্ট কন্ট্রোল জি প্রেস করলে আমার কিন্তু গ্রুপ হয়ে গেল। ঠিক আছে? তো আমি এখানে একটা গ্রুপের নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমি জাস্ট 01 দিলাম। হ্যাঁ, আমার কাজ অনুযায়ী কিন্তু এই নামগুলো দিব। তো এখন যদি আমি কিন্তু কি করব, আমার সিলেকশনটা কি দেখেন, সিলেকশন লেয়ার, লেয়ার যদি থাকে, সরি আমাদের, তো সিলেকশন যদি লেয়ার থাকে তাহলে কিন্তু আমি এখানে লেয়ার ধরতে পারতেছি। দেখেন আমার কিন্তু এগুলো ধরা যাচ্ছে না, আমার শুধু একটা লেয়ার আসতেছে দেখেন, বাকিগুলো আমি ধরতে পারতেছি না কারণ এটা গ্রুপের মধ্যে আছে। এখন যদি আমি গ্রুপে যাই তাহলে দেখেন আমরা কিন্তু, আচ্ছা অটো সিলেক্ট নেই, নিয়ে আমার কোনটা কোনটা গ্রুপ আছে। আমরা গ্রুপে যাই, আচ্ছা কন্ট্রোল জিরো দেই, একটু ছোট করি। এটা কোনটা আমরা একটু দেখি, এটা হলো এইটা। তো দেখেন আমার কিন্তু এটা লেয়ারটা সিলেক্ট হচ্ছে অটো সিলেক্ট থেকে। আবার যদি আমরা গ্রুপে যাই, আচ্ছা গ্রুপ, হ্যাঁ এখান থেকে যাব, আচ্ছা কন্ট্রোল ডি সিলেক্ট, দেখেন এখন কিন্তু আমরা পুরো গ্রুপটা সিলেক্ট হয়েছে। তো এখানে যদি আমরা লেয়ার নেই গ্রুপের ভিতর, তো দেখেন আমি কিন্তু আছি গ্রুপে, কথাটা বুঝছেন, আমি কিন্তু গ্রুপের মধ্যে আছি, কিন্তু আমি চাচ্ছি গ্রুপের মধ্যে পুরো গ্রুপ না, গ্রুপের ভিতরে আমি লেয়ার সিলেক্ট নিয়ে কাজ করবো। এখন যদি আমার গ্রুপের ভিতরে সবসময় পুরো গ্রুপটা সিলেক্ট হয়, তাহলে গ্রুপের ভিতরে কাজগুলো তো আমি ইজি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি গ্রুপটা সিলেক্ট করে আমি এখান থেকে লেয়ার নিব, দেন আমি লেয়ার নিয়ে কাজ করব। আবার যদি আমি এখান থেকে কি করি, গ্রুপ সিলেক্ট করে দিই, তাহলে আমার গ্রুপে থাকা অবস্থায় কিন্তু পুরো গ্রুপটা দেখেন মুভ হচ্ছে, এখন কিন্তু আমার পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে সিলেকশনের এই বিষয়টা। আচ্ছা এখন আরেকটা বিষয় আছে, শো ট্রান্সফর্ম করানো। আমরা এটাকে লেয়ার করে দেই, অটো সিলেক্ট থাকলো, ট্রান্সফর্ম করানো যদি দিই তাহলে আমার কি হবে, তাহলে দেখেন আমার এখানে এই যে আমাকে কি দেখাচ্ছে, যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে। ফর এক্সাম্পল আমি এটাতে ক্লিক করলাম, দেখেন আমি এখান থেকে চাইলে এখন সুন্দর করে এটাকে ছোট বড় করতে পারবো খুব সহজে, আমি ছোট বড় করতে পারতেছি। আচ্ছা আসেন এখন আপনাদের ছোট বড় করার দুইটা এখানে রুলস বলে দিই। এটা হলো যারা ব্যাকডেটেড সফটওয়্যার ব্যবহার করেন, ব্যাকডেটেড ফটোশপ ব্যবহার করেন, তাদেরকে শিফট ধরে করতে হবে, এখানে শিফট ধরে ছোট করতে হবে আপনাকে। কিন্তু দেখেন এখানে মজার বিষয় হলো, আমরা যদি এটাকে একটু জুম করি, এইটা যদি আপনি শিফট ধরে করেন, আপডেটে শিফট ধরে করলে আপনার রেশিও ঠিক থাকবে না। দেখেন, তো আপডেটে এটা তার আপডেট এনেছে, কাজটাকে সহজ করেছে। আমি হলো যে কোনো কর্নার ধরে জাস্ট টানবো, আমি এখানে রেশিওর কোনো সমস্যা হবে না, রেশিওটা যা আছে সেই অনুযায়ী ছোট বড় হবে। দেখেন এই এখান থেকে টানলাম, তার মানে আমার এই জায়গাটা সেন্ট্রালটাকে ঠিক রেখে সে কাজ করবে। দেখেন যে পাশে ধরবো আর বিপরীত পাশের অ্যাঙ্কর পয়েন্টটাকে সে সেন্ট্রাল করে বড় হবে। এই পাশে ধরি দেখেন, ঠিক এইখানকার অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্ট্রাল করে সে বড় হচ্ছে। আবার যদি আমি এইখানে ধরি তাহলে দেখেন উপরেরটা তার বিপরীত পাশের উপরের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে। এখন আমি কি করতে চাচ্ছি, আমি মিডিল থেকে করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? মিডিল থেকে করতে গেলে আমাদের জাস্ট অল্টার, আমি যদি এখান থেকে অল্টার ধরে যদি টানি, দেখেন চারপাশ থেকে সমানভাবে হবে, যেখান থেকে সিলেক্ট করব সেখান থেকে চারপাশ থেকে সমানভাবে কিন্তু বড় হচ্ছে। ওকে, সো এই ছিল এটার বিষয়। সো আমরা যদি এই ট্রান্সফর্মটাতে সিলেক্ট করা না থাকে, তো আমাকে এখানে
অটো ট্রান্সফর্মটা কন্ট্রোলটা আমরা টিক মার্কটা তুলে দিলাম। তো আমার যদি এটা ট্রান্সফর্ম করা না থাকে তখন আমাকে ক্লিক করতে হয়, আমাদের কন্ট্রোল টি দিতে হয়। ফর এক্সাম্পল আমাদের সবগুলোতে দরকার হবে না এটা। সো অটো ট্রান্সফর্মটা আমি সবসময় রাখবো না, নাহলে ঝামেলা করবে কাজ করার ক্ষেত্রে। সো কখনো যদি দরকার হয়, মানে শুধু ট্রান্সফর্মে কাজ করবো, তখন এটাকে দিয়ে টিক মার্ক দিয়ে খুব সহজে করতে পারি। কত শর্টকাট হলো কন্ট্রোল টি। দেখেন কন্ট্রোল টি দিয়ে দিলাম, আমার কিন্তু ট্রান্সফর্মের অপশন চলে আসছে। দেখেন একই রকম ভাবে আমি সবকিছু করতে পারবো। ওকে, একই রকম ভাবে জাস্ট কন্ট্রোল টি। তো এটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট থেকে রয়েছে। আচ্ছা, ট্রান্সফর্ম রয়েছে, কোথায় রয়েছে, মানে মেনু বারও রয়েছে বিষয়গুলো। সিলেক্ট সিলেক্ট সিলেক্ট। আচ্ছা, এডিটে থাকার কথা, মানে এই মেনু বার থেকে ব্যবহার করা না, ওই যে ফ্রি ট্রান্সফর্ম দেখেন, তো এডিটে আছে। তো শর্টকাট ব্যবহার করতে করতে কোথায় আছে এগুলো আসলে এক প্রকার ভুলে যাওয়া হয়েছে। এর ফ্রি ট্রান্সফর্ম বা কন্ট্রোল টি ব্যবহার করে ট্রান্সফার করতে হবে। আবার এখানে ট্রান্সফর্মের আরো বিষয় আছে আমাদের। রোটেটের বিষয় আছে, আমি একটা ডিগ্রি ধরে রোটেট করতে পারবো, ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল করতে পারবো, সেগুলো আমরা পরে আসছি। তো এই ছিল আমাদের মোটামুটি এখানে মুভ টুল। বাকি যে টুলগুলো আছে, আজকে যেহেতু আমরা শুধু এখানকার লেয়ার নিয়ে কথা বললাম, টুলস এর মধ্যে একটা টুল নিয়ে কথা বললাম, আর এদিকে মেনু বার নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম। তো আজকে ক্লাসটা আমরা লম্বা করবো না, আপনারা যেটা করবেন, আমরা একটা টুলস একটু দেখিয়ে দিই আপনাদের। জাস্ট একটা টুল, আমরা ফর এক্সাম্পল আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমরা একটা ইমেজকে এডিট করব। সেখানে এডিটের কাজ আমাদের তো থাকেই। আহ, আমরা দেখি একটা ইমেজ ডাউনলোডে যাই। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা এই ইমেজটাকে ওপেন করি, ঠিক আছে। তো আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন হলো। তো আপনারা প্র্যাকটিস করবেন। তো ফর এক্সাম্পল এরকম অনেক ইমেজ থাকে যেগুলো আমাদের এডিট করার প্রয়োজন হয়। কি ধরনের এডিট, এখন দেখেন যে এটা একটা দেওয়াল, আপনি ঘরের একটা ছবি তুলছেন, এখানে অনেক কিছু ঝামেলা থাকতেই পারে, পারে না? দেওয়ালের মধ্যে দেখেন যে একটা দাগ লেগেছে। সো আমাদের কাছে দাগ নেই। তো দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগে ভালো আমরা একটু দাগ দিব এখানে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, কিভাবে দাগ দিব, এখানে আমাদের ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে একটা দাগ দিব, ঠিক আছে। তো আমাদের বাংলাদেশে তো আমরা, দেখা যায় আমাদের অনেকের অভ্যাস আছে যে দেওয়ালের মধ্যে পানের পিক ফেলা, তাই না? তো পানের পিকের কালারটা কেমন হয়, একটু একটু এরকম টাইপের লালচে হয় নাকি? তো জাস্ট আমরা এখানে যদি একটু পানের পিক দিব, তো এখান থেকে আমরা ব্রাশটাকে একটু হার্ড করে দিব, এটাকে ছোট করব। তো দেখেন এটা ব্রাশ, ব্রাশ টুলটাকে আমরা কি করব, এখানে ব্রাশ টুলে যদি আমরা যাই, তো এখানে গেলে আমরা দেখবো কি কি অপশন আছে। এই যে দেখেন আমি ব্রাশটা সাইজটা ছোট বড় করতে পারবো, দেখেন আমি কতটুকু নিব। তো এটাকে আমরা যেমন এখান থেকে করতে পারবো, আবার কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে চাপলে, এন্ডিং পয়েন্ট দিয়ে চাপলে বড় হবে, আবার বিগিনিং পয়েন্ট দিয়ে চাপলে ছোট হবে। তো ব্রাশ নিয়ে অনেক ইফেক্টের কাজ করা যায়, অনেক অনেক কাজ আছে এখানে ব্রাশ নিয়ে অ্যাডভান্স লেভেলের, যেটা আমাদের ইলাস্ট্রেটর নেই কিন্তু ফটোশপে ব্রাশ নিয়ে অনেক ধরনের কাজ কিন্তু হয়। তো আসেন, এখান থেকে আমরা কি করব, এটা এটা হার্ডনেসটাকে বাড়াবো। তো হার্ডনেস যদি 0 থাকে আমার কিন্তু এখানে মানে খুব সফটলি কাজ করবে। তো আমি হার্ডনেস যদি 100% করি, আহ, তারপরে এখানে দেখেন অনেকগুলো ব্রাশ আছে। তো দেখি একটা ব্রাশ আপনাদেরকে দেই। আচ্ছা, ফর এক্সাম্পল এই ব্রাশটা, হ্যাঁ, আসেন এবার আমরা একটু কন্ট্রোল মাইনাস করি, এই যে একটা দাগ দিব এখানে। ওকে, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, ব্রাশ থেকে সরে গিয়েছে, আমরা এখান থেকে ব্রাশ নিব। আচ্ছা, আমাদের অপাসিটি এবং ফিল দুইটাই এখানে কমানো ছিল। তো অপাসিটি এবং ফিল এই দুইটাকে আমাদের কি করতে হবে, আমরা এখানে আপাতত 100% কাজের ক্ষেত্রে আমাদেরকে এটা কমা বাড়া করতে হয়। তো আবার এখান থেকে আমরা একটা ব্রাশ নেই, নিয়ে এখন যদি আমরা ক্লিক দেখুন, এখন কিন্তু আমার এটা সুন্দর করে হয়ে গেল। তো আমরা একটা এমন নিব যেটা দাগ হয়, যে বললাম দাগ থেকে যদি ভালো কিছু, তবে দাগই ভালো না। তো দেখি ব্রাশ আমার এখানে আছে, ওই টাইপের কিছু ব্রাশ। ওকে, আমরা এইটা নেই। তো এইটা নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, আচ্ছা, এগুলো বিভিন্ন ইফেক্টেড তো সবগুলো এখানে কাজ করবে না। এখান থেকে আমরা সফট ব্রাশ এগুলো, এটা নিয়ে দেখি। ওকে, এটা দিয়ে কাজ করি। তো দেখেন ফর এক্সাম্পল আপনাদের এটা একটা এখানে এই যে দাগ পড়ে গেছে, ছোট করে দিই কেমন, আমরা এটাকে ছোট করে নিচ্ছি।
এই যে একটা দাগ পড়ছে, এটা কিন্তু এখানে একদম দাগটা এখানে দেওয়ালের মধ্যে, কিন্তু নতুন করে লেয়ার নেই। আমরা চাইলে যদি নতুন একটা লেয়ার নিয়ে করতাম, দেখেন যে লেয়ার নিয়েছি, তো এই লেয়ারটাকে কিন্তু আমরা এখন এই যে চাইলে ঢেকে দিই, কিন্তু হলো আমার ছবিটাতে এরকম একটা দাগ আসছে। ফর এক্সাম্পল আমার এরকম একটা দাগ আসছে। আহ, আমরা এটাকে সহজ করার জন্য ছোট করি, কেমন? এই যে একটা দাগ, এই দাগটাকে আমাকে মুছতে হবে, কিন্তু দেওয়ালে কিন্তু দাগ থাকতে পারে। তো মুছার জন্য আমরা কি করতে পারি? তো এরকম দাগের জন্য আমাদের এখানে একটা টুল আছে, সেটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। তো এটা শুধু দেওয়ালের দাগ না, আপনাদের কি বলে চেহারার দাগও মুছার জন্য কাজে দেবে। তো আশা করছি আপনারা ফটোশপ দিয়ে সুন্দর করে এখানে আপনাদের মেকআপের প্রয়োজন হলে মেকআপ কিন্তু করতে পারবেন। তোকে আমরা ফটোশপ ব্যবহার করব, কিন্তু এমন কিছু কাজ করব না যেটা আমাদের সৃষ্টিকর্তার কি হয় বাইরে চলে যায়। এমন কিছু কাজ করবো না, এখানে অনেক কারসাজি করা যায়। আমরা কাজ করব আমাদের প্রফেশনের জন্য যতটুকু প্রয়োজন, সেটার জন্য আমরা এর বাইরে গিয়ে কাজ করব না। তো আসেন আমি এখানে এই দাগটাকে মুছবো। তো দাগটাকে আমরা মুছার জন্য কি করবো? আমরা আমরা জাস্ট স্পট হিলিং টুলটা নিব। আমি জাস্ট এখানে একটা ক্লিক করি, জাস্ট সিঙ্গেল ক্লিক, সে আমার দাগটা মুছে দিবে। জাস্ট সিঙ্গেল ক্লিক। তো দেখি এখানে আমরা কিছু দাগ খুঁজি, আমরা দাগ পাই কিনা। এই যে আমি চাচ্ছি, কি চাচ্ছি, কোনো দাগ নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ধুয়ে মুছে ছবিটা করছে, দেখছেন? এই ছবিটা কিন্তু এডিট করছে ছবিটা, এগুলো স্টক সাইট থেকে নামানো ছবিটা। আরেকটা উদাহরণ দেয় আপনাদের, বলবেন এটা তো আপনি নিজে তৈরি করলেন। এই যে একটা শ্যাডো আছে এখানে, তাই না? এই শ্যাডোটাকে আমি মুছবো, দেখি তো মুছে যায় কিনা। তো জাস্ট আমরা শ্যাডোটাকে কি করবো, এখানে এই যে ড্রাগ করতেছি যতটুকু আছে, দেখেন শ্যাডোটা কিন্তু মুছছে, কিন্তু পুরোপুরি মুছে নাই, একটু ঝামেলাও করছে, তাই না? তো আমরা আবার এখানে কন্ট্রোল জেড দেই। তো এখান থেকে আমি কি নিবো, এই যে কন্টেন্ট নেওয়ার আছে, মুড নর্মাল আছে, রিপ্লেস আছে। তো আমি একটু রিপ্লেস দেই, মুড গুলো একটু চেঞ্জ করি, দেখেন। তো এগুলো আমাদের বিভিন্ন মুড আছে। আচ্ছা আমরা যদি স্ক্রিন করি দেখি কি হয়। স্ক্রিন করে তেমন একটা মুছতে পারি, জাস্ট আমরা নর্মাল রাখি, সিঙ্গেল ক্লিক করে করে দেখি। অথবা কারণ এই কিন্তু হলো এর একদম তার কাছাকাছি জায়গা থেকে কি করতেছে, জিনিসটাকে নিয়ে রিমুভ করতেছে। তো এই কাছাকাছি পিক্সেল গুলো আমরা দেখি একটু, এর কারণটা কি? এই পিস কাছাকাছি তার অসংখ্য অসংখ্য দাগের মতো আছে, ক্লিন জায়গা না, যার কারণে সে জিনিসটাকে মুছতে পারতেছে না। তো সব জায়গায় সব টুলস এর কাজ নয়, তাহলে এখানে আমরা কি টুলস ব্যবহার করতে পারি? আমার এটা যদি কাজ না হয়, এটা যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা যদি এর ভিতরে আরো টুলস, যেমন দেখেন আমরা যদি দেখি প্যাচ টুল আছে, প্যাচ টুল নিয়ে আমরা করি কাজটা। ধরেন যে আমি এখান থেকে জাস্ট এইটুকু জায়গা সিলেক্ট করবো, যেটা সিলেক্ট করতেছি, দেখেন রিপ্লেস করবো, এই ভালো জায়গা কোথায় করে রিপ্লেস করে, দেখেন আমি রিপ্লেস করে দিচ্ছি। And এই জায়গাটা ভালো ছিল, এই জায়গাটা আমি রিপ্লেস করে দিলাম, এখন দেখেন এখন কিন্তু আমার সেই শ্যাডোটা চোখে পড়তেছে না। সো ওকে, তারপর আরো কি আছে এখানে? তারপরে হিলিং ব্রাশ টুল আছে। হিলিং ব্রাশ টুলটা কি? ফর এক্সাম্পল আমি এখানে কালার দিব, এই যে এখানে এই সাদা কালারটা রাখবো না, কি করব, এখান থেকে একটা কালার নিবো। তো আমি এখানে কাজ হলো সে তার পাশের আশেপাশের একটা ভালো কালার আমরা সিলেক্ট করবো। ফর এক্সাম্পল আমি এই বালিশের এই জায়গাটা সিলেক্ট করবো, তো অল্টার ধরে অল্টার ধরতে হবে, অল্টার ধরলে আমার সামনে একটা আইকন আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমার কিন্তু সে কি করবে, দেখেন সে এই যে আমার মাউস পয়েন্টারের মধ্যে একটা কালি নিয়ে নিছে। জাস্ট আমরা এখন এখানে কি করব, ড্রাগ করব, দেখেন আমরা এখানে ড্রাগ করে করে দিচ্ছি, দেখেন। তো আগে থেকে কিন্তু মুছতেছে বিষয়গুলো, রিপ্লেস হচ্ছে আস্তে আস্তে, এখন অনেকটাই হয়েছে, দেখেন। আচ্ছা অনেকগুলো ক্লিক করেছে, দেখেন। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের এডিটের কাজগুলো করতে পারি, আমাদের ফটো এডিটের কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, তারপরে কি আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কি? এটা দিয়ে কি করতে পারবো আমরা? ফর এক্সাম্পল আপনি ছবি তুলতে গেছেন, আপনাদেরকে দেখাই। ধরুন যে এইটুকু জায়গা আমার কোনো কারণে একটা ছবি নষ্ট হয়ে গেছে, কোনটুকু জায়গা, আমি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল এইটুকু জায়গা, এটাকে আমি ডিলিট করে দিই, কেমন? অথবা এখানে একটা কালার দিয়ে দিই। তো আমরা যদি অলটা ডিলিট দিই, এটা কালার এখানে পড়ে গেছে। তো আমরা এখান থেকে কিন্তু এই কন্টেন্ট নেওয়ার টুল নিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যদি এখানে কি করি, দেখি রিপ্লেস করার চেষ্টা করি। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিব। আচ্ছা কন্ট্রোল জেড দিন, আমরা রিপ্লেস করলাম, ইন্টার দিলাম, এখন দেখেন আমার কিন্তু কি হলো, এই জায়গাটা এখানে মুভ হলো, এটা রিপ্লেস হলো। তো আমরা এটাকে এইভাবে করব না,
দেখি মানে কি কি হয়। তো দেখেন এখানে রিপ্লেস হচ্ছে, ওই জায়গাটা কিন্তু ওখানেই থাকতেছে। তো এটাকে আমরা কন্ট্রোল ডিসিলেক্ট করি। তো এটা কাজটা হলো এরকম যে মুভ করবে জায়গাটা, এক জায়গার জায়গা আরেক জায়গায় মানে অল্টার করবে। তো আমি আহ, একটা, এইটা এই পাশে এটা ওই পাশে এরকম করতে চাইলে এটা করতে পারি। তো আমার এখন প্রয়োজন হলো কি, এটাকে একটু মুভ করি, ইন্টার দেই, এ মুভ হচ্ছে। তো এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় বা কাজে দেয়। তো এটাকে আমরা চাইলে এখান থেকে পেস্ট টুল নিতে পারি, পেস্ট টুল নিয়ে সুন্দর করে রিপ্লেস করতে পারি। দেখেন জাস্ট হলো এটা নিলাম, জাস্ট এখানে রিপ্লেস করে দিই। তো এটা রিপ্লেস করার জন্য আরো সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে, আমাদেরকে শিফট ধরে ধরে করতে হবে, সিলেকশনটা ভালো থাকতে হবে। তো জাস্ট আমরা এখানে বিষয়গুলো দেখলাম, আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে। বিভিন্ন ধরনের ছবি নিবেন অনলাইন থেকে, নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন টুলস গুলো। তো আশা করছি আমরা আজকে তাহলে কি কি বিষয় শিখলাম, আমরা লেয়ার নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম, এখান থেকে মুভ টুল সম্পর্কে জানলাম। তারপর হলো আমরা এখান থেকে কি জানলাম, ব্রাশ টুলের ব্যবহারটা জানলাম, ব্রাশ টুলের একটা জাস্ট একটা ব্যবহার জানলাম, ব্রাশ টুল আরো অ্যাডভান্স ব্যবহার আছে। তো এখান থেকে এই টুলগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। সো রেড আই টুল আছে, এটা মূলত চোখের ক্ষেত্রে আমাদের কাজে ওকে, ফটো এডিটিং এর ক্ষেত্রে। তো ওকে, এটা নিয়ে আপাতত কাজ করতেছি না আমরা। তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে এখান থেকে মূলত আমরা ডিজাইন করব, এবং এর পাশাপাশি হলো আমাদের বেসিক, আমাদের ডিজাইন করার জন্য যে ধরনের ফটো এডিটিংটা জানা দরকার সেটা যেন আমরা এখান থেকে জানতে পারি। অর্থাৎ ফটোশপ নিয়ে চেষ্টা করবো আমরা মোটামুটি সব বিষয়গুলো টাচ করার। তো আশা করছি আপনাদের আজকে ক্লাসটা সবারই ভালো লেগেছে, এবং এটা আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ভালো কিছু করবেন। এই ভিডিওটা আমাদের দেখবেন, বারবার দেখে দেখে পাস করে করে প্র্যাকটিস করবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক করবেন, এবং ভিডিওটাতে অবশ্যই একটা কমেন্ট করবেন, প্রয়োজনে শেয়ার করে রাখতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, হাবিবুর শাওন, এসএসআরটি সলিউশন বিডির পক্ষ থেকে, আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।